গত 2 মাস পরপর পিরিয়ড মিস করার পরই আমার সন্দেহ হলো। এরপর যখন খাওয়ায় অরুচি আর বমি শুরু হলো, তখন বুঝতে আর বাকি রইল না যে কি ঘটতে যাচ্ছে। তবু ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট এনে টেস্ট করলাম। কি সর্বনাশের কথা! যা ভেবেছি ঠিক তাই, কনসিভ করে ফেলেছি আমি। এখন কি হবে আমার? বাসার কেউ জানে না আমার আর আমানের বিয়ের ব্যাপারে। গোপনে বিয়ে করেছি আমরা। শুধুমাত্র আমানের কাজিন মানে আমার বেস্ট ফ্রেন্ড নিতু জানে বিষয়টা। ও নিজে সাক্ষীও ছিল আমাদের বিয়ের। আমানকে এই মুহূর্তে জানানো যাবে না। ওর বিসিএস এর পরীক্ষা, প্রিলিতে উত্তীর্ণ হয়েছে, কদিন পর রিটেন। আমান বলে রেখেছে কোনোভাবেই যেন ওকে ডিস্টার্ব না করা হয়। আমিও ডিস্টার্ব করতে চাই না কিছুতেই, কারণ এবার ওর বিসিএসটা হয়ে গেলেই সে বাসায় আমাদের বিয়ের ব্যাপারটা জানাবে বলেছে। তখন ওর পরিবার তাকে বাধা দিতে পারবে না। 2.5 মাস আগে আমাদের দেখা হয়েছিল। আমরা তখন একসাথে ছিলাম ওর এক বন্ধুর বাসায়। সেদিনই সে এসব বলেছিল তোর না, তুমি কি চাও না আমাদের সম্পর্কটা দ্রুত সবাই মেনে নিক? আমি বললাম, চাইবো না কেন, আমি তো চাই আজকেই যদি সবাই মেনে নিত। আমার মৃদু হেসে তখন বলল, অত সহজে কেউ মেনে নেবে না। আমার বাবা মাকে তো চেনো, মেরে ঠ্যাংখড়া করে দেবে, ত্যায্য করে ছাড়বে। তবে কি কোনোদিনই আমরা আমাদের বিয়ের ব্যাপারে জানাতে পারবো না কাউকে? আমায় তার কাছে টেনে বলল, এই ব্যবস্থাই তো করছি জান, রাত দিন খাটাখাটনি করছি। এবার প্রিলিতে টিকে গেছি, কদিন পর রিটেন। তুমি যদি দোয়া করো আর হেল্প করো তবে এসব রিটেন ফিটেনের টিকে থাকা কোনো ব্যাপার না। আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আমান এবার বলল, আমায় সাহায্য করবে না তুমি? করব, 100 বার করব। তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি তোমার একটু সাহায্য করতে পারবো না? হ্যাঁ, বেশি কিছু করতে হবে না, শুধু আমাদের যোগাযোগ বন্ধ থাকবে। আসলে তোমার সাথে কথা বললে আমার মন সব সময় তোমার কাছেই পড়ে থাকবে, তখন আর পড়াশোনায় মন বসাতে পারবো না। আমি হেসে বললাম, এই কথা, কোনো ব্যাপার না, তোমার জন্য আমি এর চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে রাজি। আমান তখন আমায় কাছে টেনে নিল আর কপালে চিবুকে চুমু খেতে খেতে বলল, আমি জানি তুমি পারবে, এই জন্যই তোমায় ভালোবেসেছি, ভালোবেসে বিয়ে করেছি, আমার আপন মানুষ করেছি। কিন্তু এই মুহূর্তে আমার ভয় করছে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর এই খবরটা ওকে না জানিয়ে পরে তো আবার বিপদে পড়ব না? এর ভালো সমাধান দিতে পারবে নিতু। নিতুর সাথে কথা বললেই হবে। ও নিজেই তখন আমানের সাথে কথা বলবে, আমানকে বিষয়টা জানিয়ে রাখবে। জানানোর প্রয়োজন অনুভব না করলে জানাবে না। সেদিন রাতেই আমি নিতুর নম্বরে ফোন করলাম। নিতুকে বললাম, নিতু, তোর সাথে জরুরি কথা আছে আমার, তুই কাল সকালেই আমার হোস্টেলে আয়। নিতু বলল, আমার একটু সমস্যা আছে, আমি পরশুদিন তোর ওখানে আসব। নিতু পরশুদিনও এলো না, এলো আরও সপ্তাহখানিক পরে। সে এসে বলল পরিবারের অনেক ঝামেলা চলছিল, এই জন্য আসতে পারেনি। আমি বললাম, সমস্যা নেই। তারপর শুরু করলাম আসল কথা। নিতুকে ডেকে নিরালায় নিয়ে বললাম, নিতু, একটা সর্বনাশ তো হয়ে গেছে। নিতু বলল, কি হয়েছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি মা হতে যাচ্ছি। নিতু ফিক করে হেসে উঠল। তারপর আমার মাথায় চাটি মেরে বলল, সিরিয়াসলি? আমি বললাম, তো কি, তোর সাথে আমি ফান করছি? আমান জানে এসব? নিতু মুখ শুকনো করে কথাটা বলল। আমি বললাম, না, ওকে তো জানানো নিষেধ। ওর উপর এমনিতেই প্রেশার, পড়াশুনো, পরীক্ষা, কত টেনশন। নিতু আবার হেসে উঠল। তারপর বলল, ভালো করেছিস, না জানানোই ভালো। পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে রেজাল্ট শোনাতে এসে দেখবে বউ বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নিতু আবার হাসতে লাগলো। আমি বললাম, নিতু, তুই কি মনে করিস আমানকে এই বিষয়ে কিছু জানানো উচিত? নিতু শুকনো গলায় বলল, এটা তুই ভেবে দেখ, কারণ ওর ভালো ফলাফলের উপর তোদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবুও তুই যদি চাস জানাতে তবে সমস্যা নেই, আমিও জানাতে পারি। আমি তখন বললাম, না না, তবে আর এসব জানানোর প্রয়োজন নেই, সময় হলে এমনিই জেনে নেবে। নিতু আমার একটা হাত ধরে তখন আমার দিকে তাকালো। তারপর বলল, তুই আসলেই লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা সবসময় স্বামীদের মঙ্গল কামনা করে। তারপর বিকেলবেলা নিতু চলে যাওয়ার আগে আমায় সান্ত্বনা দিয়ে গেল। বলল, তুই টেনশন করিস না, অবশ্য একটা ভয় আছে, কনসিভ যেহেতু করেছিস, পেটের ভেতর বাচ্চা বড় হবে, আর বিয়ের ব্যাপারে যেহেতু তোর পরিবার কিংবা আমি ছাড়া আর কোনো বন্ধু বান্ধব কিচ্ছু জানে না, এই জন্য তোকে একটু লুকিয়ে থাকতে হবে। সমস্যা নেই, আমি বাসার ব্যবস্থা করে দেব। নিতু এই কথা বলে সেদিন চলে গেল, কিন্তু এরপর থেকে আর তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা গেল না।
সময় যাচ্ছে, আমার পেট বড় হয়ে উঠছে। এবার তো মহা বিপদে পড়েছি। মানুষ ইদানিং কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। না, এখনো কেউ সরাসরি প্রশ্ন তোলেনি, কিন্তু তুলতে কতক্ষণ? তাছাড়া বাড়িতেও কেউ জানে না। এবার যদি জেনে যায়, আমার লুকোনোর প্রয়োজন। নিতু বলেছিল ও নিজে সবকিছু ব্যবস্থা করে দিবে। এখন তো তার নাগালও পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনের সুইচও বন্ধ। এখন আমার টেনশন হচ্ছে, ভীষণ রকম টেনশন। কি হবে আমার? এই বিপদ থেকে আমি উদ্ধার পাবো কি করে? গতকাল দুপুরবেলা হঠাৎ করে আমার পাশের রুমের এক মেয়ে বলল, এই শোনো, তোর কি বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি? আমি শুকনো হাসি হেসে বললাম, এমন মনে হলে কেন তোর? সে হেসে বলল, তোকে না প্রেগনেন্ট মেয়েদের মতো লাগছে। কথাটা বলে হাসতে হাসতে সে তার রুমের ভেতর ঢুকে গেল। এবার তো আরো ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছি আমি। এই কথাটা একজন থেকে অন্যজনে ছড়াতে সময় লাগবে না। সময় লাগবে না দুশ্চরিত্রা উপাধি নিয়ে হোস্টেল থেকে বহিষ্কার হওয়ার। বাবা মার কাছ থেকে তো চিরদিনের জন্য ত্যায্য হতে হবেই। এবার আমি আর কোনো উপায় না দেখেই আমানকে ফোন করলাম। পরপর 10 বার ফোন করার পরেও সে ফোন রিসিভ করলো না। 11 বারের সময় একজন বয়স্ক মহিলা ফোন রিসিভ করলো। আমি ভয় পেয়ে কেটে দিলাম। এর খানিক পর আবার ফোন দিলে ঠিক আগের মহিলাটাই ফোন রিসিভ করলো। আমি ভয় পেয়ে আবার ফোন কেটে দিলাম। তারপর আবার দিলে ঠিক একই মহিলা রিসিভ করলো। এবার আমি উপায়হীন হয়েই বললাম, আন্টি, আমান আছে এখানে? মহিলা খসখসে গলায় বলল, তুমি কে? আমানের কাছে কি প্রয়োজন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আন্টি, আমি আমানের বন্ধু, ওর সাথে পড়ি। আমাদের তো বিসিএস পরীক্ষা, ও আমার নোটটা নিয়েছিল আর কি। ওর কাছ থেকে এটা ফেরত নিতে চেয়েছিলাম, এই জন্যই ওকে প্রয়োজন। ওই মহিলা তখন উপাস থেকে রাগমাখা গলায় বলল, ফালতু কথা বলার আর জায়গা পাও না মেয়ে। আমার আমান আজ থেকে 3 মাস আগে আমেরিকা চলে গেছে, আর তুমি বলছো তোমরা একসাথে বিসিএস দেবে? তোমার কাছ থেকে তো সে নোট ধার নিয়েছে। উপাস থেকে মহিলার মুখ থেকে এই কথাটা শোনার পর আমার মাথা প্রচন্ড ঘুরতে লাগলো। সারা শরীর জুড়ে কেমন ঘাম দিয়ে উঠল এবং তৎক্ষণাৎ আমার বমি হলো। বমির পর আমি এলিয়ে পড়লাম বিছানায়। আমার পাশের রুমের এক মেয়ে সঙ্গে সঙ্গে আমায় হসপিটালে নিয়ে গেল। বাবা মাকেও সে ফোন করেছে। বাবা মা হসপিটালে আসছে। ডাক্তার আমায় দেখছে, টেস্ট দিয়েছে। আমি জানি একটু পর ডাক্তার কি বলবে, কিন্তু ভয় পাচ্ছি বাবা মার কথা ভেবে। তারা এসে যখন জানবে শহরে পড়াশুনো করতে এসে তাদের আদরের একমাত্র মেয়ে এখন প্রেগনেন্ট হয়ে বসে আছে, তখন কি অবস্থা হবে তাদের? কিংবা আমার সাথেই তাদের আচরণ কিরকম হবে? হোস্টেলে সবাই যখন বিষয়টা জানবে, তখন বাবা মা পাগলের মতো ছুটে এলেন হসপিটালে। আমার বাবা প্রাইমারি স্কুলের টিচার, এমনিতেই সীমাহীন ধৈর্যের বাবার, কিন্তু আজ বাবা কেমন যেন পাগলের মতো হয়ে গেলেন। হসপিটালে এসেই চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কি হয়েছে আমার মার? কি হয়েছে? ডাক্তার সাহেব বললেন, ভাই, অত উত্তেজিত হয়ে উঠছেন কেন? ভয়ের কিছু নেই, বরং আপনার জন্য সুখবর আছে। আগে দোকান থেকে মিষ্টি নিয়ে আসুন গিয়ে, তারপর সুখবর শুনবেন। বাবা অবাক হয়ে বললেন, মিষ্টি আনবো কেন? আগে নিয়ে আসুন না, তারপর বলছি। মেয়েকে নিয়ে টেনশন করবেন না, সে পুরোপুরি সুস্থ। মিষ্টি ছাড়া আপনাকে সুখবর দেওয়া যাবে না। বাবা আলহামদুলিল্লাহ বলে মিষ্টি আনতে চলে গেলেন দোকানে। মা বোকার মতো দাঁড়িয়ে আছেন ডাক্তারের সামনে। বাবা মিষ্টি নিয়ে ফিরে আসার পর ডাক্তার বললেন, আসুন, আমার সাথে আসুন আপনারা। বাবা মাকে নিয়ে ডাক্তার আমার কাছে চলে এলেন। তারপর এসে বাবাকে বললেন, আপনি নানা হতে যাচ্ছেন, এখন আলহামদুলিল্লাহ বলে মেয়েকে মিষ্টি খাইয়ে দিন। ডাক্তারের মুখ থেকে কথাটা শুনেই বাবার মুখটা কেমন মলিন হয়ে উঠল, চোখ দুটো হয়ে উঠল লাল রাগি রাগি। সঙ্গে সঙ্গে বাবার হাত থেকে মিষ্টির প্যাকেট দুটো মাটিতে ঝপ করে পড়ে গেল। আর বাবা আমার কাছে এসে আমার দুগালে দুটো শক্ত চড় বসিয়ে দিয়ে বললেন, ডাক্তার কি বলছে এসব? আমি চুপ করে রইলাম। শুধু চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়লো কফোটা গরম রংহীন জল। বাবা আর কথা বললেন না। মিষ্টির প্যাকেটের মতো তিনিও ঝপ করে বসে পড়লেন ফ্লোরের উপর। এবার মা এলেন আমার কাছে। তারপর আমার চুল টেনে ধরে নাকে মুখে চড় বসিয়ে দিতে দিতে বললেন, তুই আমার মেয়ে হয়ে এসব করেছিস? আমি ভাবতেও পারছি না, ইচ্ছে করছে এক্ষুনি তোকে গলা টিপে মেরে ফেলি। ডাক্তার সাহেব এতক্ষণ বিষয়টা বুঝতে পারছিলেন না, কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছেন আসল ঘটনা। আসল বললেও ভুল হবে, তিনি হয়তো মনে মনে ধারণা করেছেন আমি বিবাহ বহির্ভূত কোনো একটা ছেলের সাথে বেড শেয়ার করে কনসিভ করেছি। ডাক্তার সাহেবের মুখ কেমন লাল হয়ে যেতে দেখা গেল। মা এবার আমার চুলে শক্ত করে টেনে ধরে বললেন, কার সাথে এসব করেছিস বল?
আমি কিচ্ছু বলতে পারছি না, ঠোঁট কাঁপছে থরথর করে। মা আমার মাথার চুল আরো শক্ত করে টেনে ধরেছেন, যেন টেনে টেনে আজ ছিঁড়েই ফেলবেন আমার মাথার সবকটি চুল। আমায় চুপ করে থাকতে দেখি মা আবার আমার গালে চড় বসিয়ে দিতে শুরু করলেন। আমি এবার কেঁদে উঠলাম। মা আমার মুখে তখন থুতু ছিটিয়ে দিয়ে বললেন, হারামজাদি বেহায়া, লজ্জা শরম নেই তোর? গলা ছেড়ে কান্নাকাটি শুরু করেছিস যে আবার? বাবা ফ্লোরের উপর বসা থেকেই মাথায় হাত দিয়ে টোকা দিতে দিতে বিলাপ করে বললেন, এই কাজ করার আগে একটি বারও মনে পড়ল না তোর বাবার কথা? তোর বাবা যে এলাকার একজন আদর্শ শিক্ষক তা তো তুই ভালো করেই জানিস। মানুষ আমায় নিয়ে গর্ব করে বুক ফোলায়, চায়ের স্টলে আমায় ডেকে নিয়ে বসায়, চা বিস্কুট খেতে দিয়ে তারা বলে স্যারের ছেলে মেয়ে দুইটা ফিরিস্তার মতন। শহরে থেকে লেখাপড়া করে অথচ কি নম্র ভদ্র, দেখলেই মন বলে যায়, আপনা আপনি দোয়া আসে। এবার যখন ওরা শুনবে আমার মেয়ে বিয়ে শাদী ছাড়াই এই সর্বনাশ করেছে, তখনই প্রশংসা কোথায় যাবে? আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে রে তুর্না? তুর্না, কাজটা করার আগে তুই কি একটিবার ভেবেও দেখলি না তুই কার সন্তান? আমি কি করব, কি বলবো? কাঁদছি, কান্না ছাড়া যে আমার করার কিছুই নেই এখন। ডাক্তার সাহেব এবার বাবার একটা হাত ধরলেন, তারপর বললেন, ভাই, মেয়েটা না হয় একটা ভুল করেই ফেলেছে। এই যুগের মেয়েরা এত কিছু বোঝে না, তাছাড়া ওর বয়সটাই বা তেমন কি হয়েছে, বোঝে কম। এখন বিলাপ না করে জেলাপালা বন্ধ রেখে সমাধান খুঁজুন। এই দেশের মানুষ ভয়ঙ্কর রকমের খারাপ। এরা যখন এরকম একটা ঘটনার আঁচ পাবে তখন দেখবেন সারা দেশে ঢোল পিটিয়ে বলে বেড়াবে, জনে জনে বলবে অমুক মাস্টারের মেয়ে এই কুকাম করেছে। ছি ছি ছি, ডাক্তার সাহেব ভুল বলেননি, কিন্তু তার কথাগুলো শুনেও আমার খারাপ লাগছে। আমি তো আর অবৈধভাবে সম্পর্ক স্থাপন করে কিছু করিনি, বিয়ে করেছি, কিন্তু লুকিয়ে চুরিয়ে বিয়েটা যে আমাদের সমাজের কাছে এখনো ভালো কিছু নয়। আর ভালো কিছু হলেই বা কি? এইসব লুকিয়ে চুরিয়ে বিয়ের ভবিষ্যৎটাই বা কি? এই যে আমি লুকিয়ে বিয়ে করলাম, এখন আমার বর উধাও, বিসিএস দেওয়ার নাম করে যোগাযোগ বন্ধ করে রেখে বর চলে গেছে আমেরিকা, পেটে দিয়ে গেছে এক সন্তান। এখন এই সন্তানের ভবিষ্যৎই বা কি? ডাক্তার কেবিন থেকে বেরিয়ে চলে গেলেন। আমার শরীর এখন সুস্থ, মায়ের কাছে আমি সব বলেছি, বাবাও শুনেছেন সবকিছু। শুনে মা বলেছেন, অত বড় সাহস করলি কিভাবে? কেন বিয়ে করেছিলে গোপনে, আমাদের জানাসেন কেন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ছেলে বেকার ছিল, তাছাড়া আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, পড়াশোনার অনেক বাকি, আমায় নিয়ে তোমাদের কত স্বপ্ন। আমার মুখ থেকে বাবা কথাটা কেড়ে নিলেন। বাবা বললেন, স্বপ্ন? তোকে নিয়ে আমাদের স্বপ্ন? গোপনে বিয়ে করে আর এত বড় একটা ঘটনা ঘটিয়ে আমাদের স্বপ্ন তুই একেবারে পূরণ করে দিয়েছিস। বাহ মা বাহ, তোকে নিয়ে গর্বে আমার বুক ফুলে উঠছে। বাবা কথাগুলো বলে কেঁদে উঠলেন, হাউমাউ করে কেঁদে উঠলেন। কাঁদার সময় বাবাকে কেমন বোকাশোকা দেখাচ্ছে, মনে হচ্ছে আল্লাহর দুনিয়ায় এমন ব্যথিত অসহায় মানুষ আর দ্বিতীয়টি নেই। মাও কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, তোর ভাই নেহালকে এখনো কিছু শোনায়নি, ও যা রাগী, শুনলে কি হবে ভাবতে পারছিস? তোকে গলা টিপে মেরে ফেলবে একেবারে, তারপর নিজেও মরবে। আমিও কাঁদছি, নাকে মুখে কাপড় চেপে ধরে কাঁদছি। মা এবার বললেন, ওই নম্বরটা দে, ফোন ধরিয়ে দে আমায়। ওই শুয়োরটার মায়ের সাথে আমি কথা বলবো, দেখি কেমন সন্তান জন্ম দিয়েছে সে। আমি ভয়ে ভয়ে ওই নম্বরে ফোন দিলাম। ফোনের সুইচ অফ। মা রেগে মেগে আগুন হয়ে বললেন, ওদের বাড়ির ঠিকানা বল। কোথায় ওদের বাড়ি? আমি খানিক সময় চুপ থেকে বললাম, ময়মনসিংহের ফুলপুরে, কিন্তু ওরা ঢাকাই থাকে, মিরপুর 1-এ ওদের বাসা। মা বাবাকে বললেন, তুমি তুর্নার কাছে থাকো, আমি মিরপুর থেকে আসছি, দেখে আসি ওই বেজন্মাটার মাকে আর ওই কমজাত মেয়েটাকেও, নাগালে পেলে কান ধরে হারামজাদিকে এখানে নিয়ে আসবো। মা সন্ধেবেলায় গেলেন মিরপুর, ফিরে এলেন রাত 12টার সময়। তার মুখ বিরস, শরীর জুড়ে ক্লান্তির ছাপ। মা এসে বেডের উপর ধপ করে বসে পড়ে বিলাপের করুণ স্বরে বললেন, নেই, মিরপুরে এদের কেউ নেই। বাবা বললেন, কোথায় আছে কোনো তথ্য বের করতে পারছো না? বাসার মালিকও কিছু জানে না, শুধু জানে ওরা বাসা ছেড়ে দিয়েছে। বাবা আবার মাথায় হাত দিয়ে বিলাপ করতে করতে ধপ করে বসে পড়লেন। মা বললেন, অত কিছু ভাবলে আর হবে না, এলাকার মানুষ এখনো কিছু জানে না, সময় থাকতে একটা কিছু করতে হবে। তুমি বাড়ি থেকে আরো টাকা পয়সা আনাও, আজ রাতের ভেতর অ্যাবর্শন করাতে হবে, তারপর হসপিটালে 2-4 দিন থেকে ওকে সুস্থ করে ওকে নিয়ে গ্রামে চলে যাব, একেবারে গ্রামে গিয়ে ওর বিয়ে দিয়ে দেব। বাবা কম্পিত গলায় মাকে বললেন, আমেনা, তুমি না গোনা হবে এই ভয়ে একটা পিঁপড়েও মারো না? এখন কি করে বলছো একটা রক্ত মাংসের আস্ত মানুষ মেরে ফেলতে?
মা উত্তেজিত গলায় বললেন, এখন ৭-৫ ভাবলে হবে না, আগে মান সম্মান রক্ষা হোক। মান সম্মান না বাঁচলে আবার কিসের জীবন? কথাগুলো বলে আবার মা কেঁদে উঠলেন আর আমার পিঠে কিল বসিয়ে দিতে দিতে বললেন, কেন এসব করলি তুই, কেন করলি? আমি চুপ করে আছি, এখন আর কাঁদতেও পারছি না। চোখ শুকিয়ে গেছে, তবে ভেতরটা কাঁদছে, খুব করে কাঁদছে। আর মনে পড়ছে আমানের কথা। আমানকে এখনো আমি পুরোপুরি দোষী ভাবতে পারছি না, ভাবতে কষ্ট হচ্ছে। আমি বরং নানান যুক্তি দাঁড় করাচ্ছি। এমনও তো হতে পারে আমার নিজেকে যোগ্য করে তুলতে আমেরিকা চলে গেছে, ওখান থেকে অনেক টাকা পয়সা অর্জন করে দেশে আসবে, তারপর আমায় চমকে দিয়ে আমার সামনে এসে হুট করে উপস্থিত হবে। তারপর বলবে চলো, আমি বলবো কোথায়, সে বলবে আমাদের বাড়িতে। তারপর বাড়ির সবাই আমায় বরণ করে নেবে, আর এর কদিন পরেই আমায় নিয়ে আমেরিকায় উড়াল দেবে। আরেকটা দিন আমি মাকে নিয়ে হসপিটালে কাটালাম। বাবা গেলেন ফুলপুরে। ওখানে গিয়ে আমাদের বাড়ির ঠিকানা খুঁজলেন, কিন্তু কোনোভাবেই ওদের খোঁজ খবর বের করতে পারলেন না। অবশেষে ব্যর্থ মানুষের মতো তিনি ফিরে এলেন হসপিটালে। ঠিক হলো অ্যাবর্শন করা হবে, আমার পেটের ভেতরে থাকা বাচ্চাটা নষ্ট করে ফেলা হবে, মেরে ফেলা হবে ওকে। ভাবতেই আমার ভেতরটা কেঁপে উঠছে। মনে হচ্ছে এমন পাপ করার চেয়ে দোজখ লাভ অনেক ভালো। আমি কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে মাকে বললাম, ও মা, কি সব করতে চাইছো তোমরা? আমি মানব না মা, কিছুতেই মারতে দিব না ওকে। মা তার মুখটা ভেঙচি দিয়ে আমার গালে একটা শক্ত করে চড় দিয়ে বললেন, হারামজাদি বেহায়া মেয়ে, লজ্জা করে না তোর এসব বলতে? সন্তান জন্ম দিলে এই সন্তানের পরিচয় দিবি কি? মানুষ তো জানতে চাইবে সন্তানের বাপকে। তুই কি বলবি, বাপ নেই? বাপ ছাড়া সন্তান জন্ম দিয়েছিস? তোর এই কলঙ্ক নিয়ে তুই কই যাবি? কে তোকে গ্রহণ করবে? আমি হাউমাউ করে কাঁদছি আর নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলছি। মা বললেন, ভুল করার পর এসব করে লাভ নেই, এখন ঠান্ডা হও, একটু পর নার্স আসবে, তোর অ্যাবর্শন হবে, এটাই ফাইনাল। বাবাও কিছু বলছে না, চুপ করে আছেন। তাকে দেখে বোঝা যায় তিনিও নিরুপায়। সত্যি কথা বলতে বাবা মা দুজনেই একটা অনাগত সন্তানের জীবন নাশের চেয়ে তাদের কিংবা আমার ইজ্জত সম্মান বাঁচানো নিয়েই ব্যস্ত। আমি বাবাকে এবার ডেকে বললাম, কেঁদে কেঁদে বললাম, বাবা, ও বাবা, তুমি মাকে বুঝিয়ে বলো না প্লিজ, আমি কি করে আমার এই ক্ষতিটা করব? বাবা তার চোখ মুছতে মুছতে কেবিন থেকে বেরিয়ে চলে গেলেন বাইরে। আমি জানি তিনি সত্যি সত্যি নিরুপায়, আর কিচ্ছু করার নেই, কারণ তাকে সমাজে বসবাস করতে হবে। আর সমাজে বাস করতে হলে এমন 2-4টা প্রাণনাশ কোনো ব্যাপার না। এইসব প্রাণনাশের চেয়ে নিজেদের সম্মান বাঁচানো বেশি জরুরি। নার্স এসে গেছে, ওরা আমায় কোথায় যেন নিয়ে যাবে, অন্য কোনো রুমে, ওইখানেই অ্যাবর্শন করবে। আমি এবার চিৎকার করে কেঁদে উঠেছি। মার হাতটা শক্ত করে ধরে অনুনয় করে বলছি, ও মা, ও মা, তোমার পায়ে পড়ি মা গো, তুমি এই ক্ষতিটা করো না। মা কাঁদছেন, কেঁদে কেঁদে নার্সদের বলছেন, যাও তোমরা ওকে নিয়ে যাও। আমি জান প্রাণ ছেড়ে চিৎকার করে বললাম, না, আমায় তোমরা নিয়ে যাবে না। ওরা আমার কথা শুনলো না, ওরা আমায় নিয়ে যেতে লাগলো টেনে টেনে। একটা নার্স আমার দিকে তাকিয়ে মুখটা কেমন করে উঠে বলল, আকাম যখন করেছিলে তখন খেয়াল ছিল না? ছি ছি ছি, এখন আবার গলা ছেড়ে চিৎকার করছো? আমি বললাম, চুপ করো বলছি, যা তা বলছো। ওই নার্স আমার দিকে তাকিয়ে তার কানে হাত দিয়ে বলল, তবা তবা, এই তো দেখি চোরের মায়ের বড় গলা। নষ্টামি করে পেট বাঁধালেন আপনি, এখন দোষ আমার? নষ্টামি করেছি মানে? নষ্টামি না করলে পেটে বাচ্চা আসলো কি করে? আমার যা রাগ পেল এবার, আমি ওকে ধমক দিয়ে বললাম, একদম চুপ, স্টুপিড। নার্স মেয়েটা খিলখিল করে হেসে উঠে অপর নার্সটিকে বলল, ম্যাডামের রাগ বাড়ছে, আহারে। তারপর দুজন নার্সই হিহি করে হেসে উঠল। আমাকে নিয়ে যাওয়া হলো হসপিটালের একটা পরিত্যক্ত এবং অন্ধকার প্রকোষ্ঠে। ওখানে এক গাইনি মহিলা ডাক্তার এসেছেন। এই ডাক্তারের মুখের ভাষা আরো বিচ্ছিরি। আমার খুব খারাপ লাগছিল তখন, ভাবতেও কষ্ট হচ্ছিল আমার নিজের সন্তানকে আমি খুন করতে সাহায্য করছি। এই জন্য আমি কাঁদতে কাঁদতে ডাক্তার মহিলার পায়ে পড়ে গেলাম। বললাম, আপু প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার এত বড় ক্ষতিটা করবেন না। ডাক্তার মহিলা ধমক দিয়ে বললেন, চুপ, একদম চুপ, আপনার কোনো কথা আমি শুনতে পারবো না। আপনার গার্ডিয়ান যা বলেছে তাই করতে হবে আমার। আমি কি করব আর? চোখ বন্ধ করে হাউমাউ করে কাঁদতে লাগলাম। অ্যাবর্শন ব্যাপারটা যতটা সহজ মনে করতাম আমি, ততটা সহজ না, খুব কঠিন। ডাক্তার যখন কাজ শুরু করলো তখন আমার কষ্ট হচ্ছিল। ব্যথায় কাতরাতে কাতরাতে আল্লাহকে ডাকতে লাগলাম আমি। আর কেবল তখন মনে হচ্ছিল আমার চেয়ে তো আমার সন্তানটা কষ্ট পাচ্ছে বেশি। জীবন্ত শিশুটাকে তো ওরা খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। এই শিশুর আর্তনাদ আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি।
সেই শিশুর কান্না কিংবা আর্তনাদ যেন আমার কানে না আসে, তাই আমি চিৎকার করতে লাগলাম। ডাক্তার তখন ধমক দিলেন আমায়, বললেন চুপ করুন বলছি। কিন্তু আমি কিছুতেই চুপ করতে পারছিলাম না, ব্যথায় কোঁকিয়ে উঠতে লাগলাম বারবার। ডাক্তার এবার বললেন, আপনাদের মতো মেয়েদের পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো। বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে আবার চেঁচাচ্ছেন। তখন হুঁশ ছিল না যখন প্রেমিকের সাথে ওইসব করছিলেন। আমি চাপা রাগ নিয়ে বলতে চাইছিলাম, আপনি ভুল বুঝছেন, আমি কোনো প্রেমিকের সাথে অঙ্গাঙ্গ করিনি। এই সন্তানের বাবা আমার স্বামী। কিন্তু এই কথাটা আমি বলতে পারলাম না। এর আগেই তীব্র ব্যথায় আমার এক পাটির দাঁতের সাথে অপর পাটির দাঁত লেগে গেল। সারা শরীর কাঁপতে লাগলো। মনে হলো এখনই আমি সেন্সলেস হব। এর ঠিক 5 মিনিট পর আমি সেন্সলেস হলাম। সেন্স ফেরার পর দেখি আমি সেই আগের কেবিনে। আমার সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, মাথা ভার হয়ে আছে, পেটে তীব্র ব্যথা। মা আমার সামনে বসে আছেন, বাবা বিছানার একপাশে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন। কি মনে করে হঠাৎ পেটের উপর হাত দিলাম। আজ সকালবেলাও যে পেটখানা ভরা ছিল, সেই পেট এখন খালি। আমি গলা ছেড়ে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচব? মা বিরক্ত মুখে বললেন, আর ভালো লাগছে না কিন্তু। আর একবার যদি সন্তান নিয়ে কিছু বলবি তবে কিন্তু তোকে এখানে ফেলে রেখে আমরা চলে যাব। মার কথাটা শুনে ভয়ে আমার শরীরটা জমে উঠল। আমার নিজের জন্মদাত্রী মা কিভাবে এমন নিষ্ঠুর একটা কথা বলতে পারলেন? হসপিটাল থেকে ছুটি দিলে মা বাবা আমায় নিয়ে বাড়ি চলে গেলেন। তারপর মা চারিদিকে ঘটকদের লাগিয়ে দিলেন। 3 মাসের ভেতর যে করেই হোক তিনি আমার বিয়ে দেবেন। ততদিনে আমার শরীরও ভালো করে সেরে উঠবে। কিন্তু শরীর সারলেও কি আদৌ মন সেরে উঠতে পারবে? আমি কি ভুলতে পারবো আমার পুরনো স্মৃতিগুলো? আজকাল আমানের কথা আর মনে পড়ে না। মনে পড়ে শুধু ওই দিনটির কথা, যেদিন আমার অ্যাবর্শন হয়েছিল। নিজের সন্তানকে খুন করেছিল ওরা আমার সামনে। রাত প্রায় 2টো। হঠাৎ আমি চিৎকার করে কেঁদে উঠলাম। ইচ্ছে করে এমন করিনি। অনেক চেষ্টা করেছি এসব ভুলে থাকতে, চেষ্টা করেছি কান্নাটা চেপে রাখতে, কিন্তু সম্ভব হয়নি। আমার কান্না শুনে মা চমকে গিয়ে জেগে উঠলেন। বাবা সুইচ টিপে বাতি জ্বালিয়ে আমার ঘরে এলেন। মা শুয়েছিলেন আমার সাথেই। তিনি আমার সাথেই থাকেন সব সময়। ভয় পান, না জানি আবার কখন গলায় দড়ি টড়ি দিয়ে ঝুলে পড়ি। মা বললেন, কি হয়েছে তোর? না কি হয়েছে রে মা? আমি নাকে মুখে ওড়না চেপে ধরে কান্না লুকোতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। যতই কান্না লুকোতে চেষ্টা করছি ততই প্রকাশ হয়ে যাচ্ছে। বাবা এসে বললেন, দুঃস্বপ্ন দেখেছিস? আমি কথা বললাম না। মা আমার হাতে নাড়া দিয়ে বললেন, তবে কাঁদছিস কেন? আমি কান্না ভেজা গলায় বললাম, ওকে ভুলতে পারি না মা, সবসময় মনে পড়ে। মা রাগত স্বরে বললেন, যার জন্য এত কিছু হয়ে গেল ওকেই ভুলতে পারছিস না? তুই কি মানুষ? আমি বললাম, না মা, আমানকে নয়। মা বললেন, তবে কাকে? যাকে আমরা হত্যা করেছি তাকে, আমার সন্তানকে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, আদর করে বললেন, ঘুমিয়ে যাও মা, আর কেঁদো না, কাঁদলে শরীর খারাপ করবে। মা আমার সাথে হঠাৎ করে খুব ভালো ব্যবহার করলেন। হয়তোবা তিনি বুঝতে পারছেন আমার কষ্টখানি। এই রাতের পর থেকেই আমার এক অদ্ভুত রোগ হয়ে গেল। এখন আমি সবসময় আমার পেটের অনাগত সন্তানকে দেখতে পাই ওর অপুষ্ট শরীর জুড়ে ক্ষত বিক্ষত, চোখগুলো উপড়ে ফেলা, মাথাটা থ্যাতলানো। আমার ভয় করে, বুকের পাটা কাঁপতে থাকে ভীষণভাবে। এই ভ্রূণটা আমার সাথে কথা বলে, কাঁদো কাঁদো গদায় বলে, মা, ও মা, আমার খুব কষ্ট হচ্ছে, ওরা আমায় মেরে ফেলছে। আমার খুব শখ ছিল পৃথিবীটা দেখার, আমার খুব শখ ছিল তোমাকে মা বলে ডাকার। ও মা, মা গো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কেন তোমরা মেরে ফেললে? আমি কোনো উত্তর দিতে পারি না, চুপ করে থাকি। আমার ভ্রূণটা তখন অভিমান করে, অভিমানী গলায় বলে, মা, আমি আল্লাহর কাছে তোমার নামে অভিযোগ করব, বলবো আমার মাও আমার খুনের সাথে জড়িত। আমি নিজের মাথাখানা দেওয়ালের সাথে ঠুকতে থাকি, শক্ত করে ঠুকি। কপাল তখন ফুলে যেতে থাকে, লাল হয়ে ওঠে, রক্ত জমে ওঠে। মা পাকঘর থেকে দৌড়ে আসেন, আমায় একপাশে টেনে নিয়ে বলেন, এ কি করছিস তুই? তোর না পাগল হয়ে গেছিস তুই? আমি কাঁদতে থাকি, ডুকরে টুকরে কাঁদি, কান্না ভেজা গলায় বলি, মা, ও এসেছিল আজ আমার কাছে। মা বলেন, কে এসেছিল? আমি বলি, আমার ভ্রূণটা, ও এসে জবাব চাইছিল। আমি কিচ্ছু বলতে পারিনি মা। মা হঠাৎ ভয় পেয়ে কেঁপে ওঠেন। তিনি ভাবেন আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। তিনি ভয় পেতে থাকেন আমি কখন আবার লোকে লোকে বলে বেড়াই আমার ভ্রূণ হত্যার কথা, গোপন বিয়ের কথা। মা বললেন, শান্ত হও মা, আগামীকাল তোমায় ময়মনসিংহ নিয়ে যাব, ডাক্তার দেখাবো, তখন আর কেউ তোমার সামনে এসে তোমায় ভয় ডর দেখাবে না। আমি কাঁদতে থাকি।
মার সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না। ডাক্তারের কাছে আর আমায় নিয়ে যাওয়া হলো না। বাবা বললেন, ডাক্তারের কাছে গিয়ে লাভ নেই, ঘটকদের তাড়া দাও, বিয়ে হয়ে গেলেই সব ভুলে যাবে মেয়ে। মা বললেন, তাই হোক, ভালো একটা ছেলে পেলেই বিয়ে ফাইনাল করে ফেলতে হবে। ঘটকদের পকেটেও কিছু কাঁচা পয়সা দেওয়া হয়েছে। ঘটকের এবার দ্রুত কাজ করছে, অনেকগুলো আলাপ জোগাড় করে ফেলেছে এর মধ্যে। কিন্তু বাবার পছন্দ শিক্ষকতার সাথে জড়িত এমন একটা ছেলে। প্রাইমারি স্কুলের শিক্ষক হলে সবচেয়ে ভালো। বাবার পছন্দ মতো ছেলে পাওয়া গেল। ছেলের নাম মেহরাব, খুব সুন্দর চেহারা, অতি আধুনিক, তবে অনেক নম্রভদ্র। ছেলে আমাদের বাড়িতে আসার আগে ভাইয়া গিয়ে ছেলেকে দেখে আসবে, ছেলের বাড়ি ঘরও দেখবে, পছন্দ হলে ওদের আসতে বলবে। ওরা এসে আমায় পছন্দ করলে বিয়ে। আমাদের এখানে বিয়ে পড়িয়ে ফেলা হবে। ভাইয়াকে খবর দেওয়া হয়েছে, ভাইয়া আসবে 2-1 দিনের ভেতর। আমার ভয় করছে এই জন্য যে ভাইয়াকে কিছু শোনানো হয়নি। তাকে বাড়িতে খবর দিয়ে আনানো হচ্ছে একটা মিথ্যে কথা বলে। বলা হয়েছে যে বাবার অসুখ, এই জন্য তাকে বাড়িতে আসতে হবে। কিন্তু সে এসে যখন শুনবে আমার বিয়ে, তখন তো সে মাকে বলবে ওর বিয়ে মানে? পড়াশুনো রেখে বিয়ে কেন? ঘটনা কি? মা অবশ্যই এই প্রশ্নের উত্তর ঠিক করে রেখেছেন, বাবার অসুস্থতার জন্য। বাবা ভয় পাচ্ছেন যদি মরে টরে যান, এই জন্য মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের বর দেখে যেতে চান। অবশ্য বাবাকে এর জন্য কদিন অভিনয় করতে হবে, বিছানায় শুয়ে থাকতে হবে। ভাইয়া এসে গেছে বাড়িতে। মা যা প্ল্যান করেছিল সেইভাবেই সব হচ্ছিল। ভাইয়াও সব মেনে নিয়েছিল। শুধু সে বাড়তি যা বলেছিল তা হলো আমার পড়াশুনো বন্ধ করা যাবে না, বিয়ের পরেও পড়াশুনো চালিয়ে যেতে হবে। মা বললেন তাই হবে, কিন্তু ও আসার দিন রাতেই যে আবার আমার ভ্রূণ আমার সামনে এসে উপস্থিত হবে তা কে জানতো। তখন রাত 12টা, সবাই ঘুমিয়েছে, কেবল আমি ঘুমোতে যাব ঠিক তখন দেখতে পেলাম আমার বিছানায় আমার ভ্রূণের থেতলানো শরীরখানা। আমি ওকে ধমক দিয়ে বললাম, যা এখান থেকে, যা বলছি। ও গেল না, উল্টে কান্না জুড়ে দিল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি না আমার মা, মা হয়ে কিভাবে আমি তাড়িয়ে দিচ্ছ এখান থেকে? আমি বললাম, কে তোর মা? এই যা বলছি এখান থেকে। ভ্রূণ গেল না, সে বলল, যাব না, দেখি কি করে আমায় তাড়াও। আমি ওকে তাড়াতে গিয়ে খাট থেকে নিচে পড়ে গেলাম। পড়ে গিয়ে কোমরে অসম্ভব রকম ব্যথা পেয়েছি। সেই ব্যথা নিয়ে আমি গলা ছেড়ে কাঁদতে লাগলাম। ভাইয়া সম্ভবত ঘুমোয়নি তখনও। সে দৌড়ে এলো আমার ঘরে, পেছন পেছন মা এবং বাবাও। ভাইয়া এসে বলল, কি হয়েছে তোর? না এ কি, তুই নিচে কেন? আমি বোকার মতো কাঁদতে কাঁদতে বলে ফেললাম, ও এসেছিল, আবার ও এসেছিল, এসে বলেছে, মা কেন আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি? ভাইয়া সঙ্গে সঙ্গে ব্যাপারটার অনেকটাই অনুমান করে ফেললো। সে সন্দেহ মাখা গলায় বলল, মা তোমরা কি লুকোচ্ছ আমার কাছ থেকে, বলো তো? ভাইয়া বললেন, মা তোমরা আমার কাছে কি লুকোচ্ছ বলো। মা থতমত খেয়ে যায়, কিছু বলতে পারে না, কথা গুলিয়ে আসে। বাবা মাথা নত করে ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে চলে যায়। ভাইয়া এবার আমায় ধমক দেয়, বলে, কি করেছিস তুই বল? কিসের জন্য তোকে পড়াশোনা বাদ রেখে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে বাবা মা? আমি কিছু বলার আগেই মা বলে ওঠেন, কিছু না, ওর মানসিক একটু সমস্যা হয়েছে। কি সব বানানো গল্প বলে বেড়ায়। ভাইয়া বললেন, কি গল্প বলে? ওই যে একটু আগে কাঁদলো, কেঁদে কেঁদে বলল তার সন্তান মারা গেছে। ভাইয়া, যে কিনা মার সাথে কোনোদিন গলা উঁচু করে কথা বলেনি, সে আজ মাকে ধমক দিয়ে বলল, মেয়েকে লাই দিয়ে এই পর্যন্ত নিয়েছো তাই না? ছেলেটা কে? কোন ছেলের সাথে এসব হয়েছে? মা চুপ করে যান, মুখে আঁচল চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠেন। ভাইয়া এবার আমার কাছে আসে, এক চড় দিয়ে আমায় ধাক্কা মেরে ফেলে দেয় বিছানার উপর। তারপর আবার চুল টেনে ধরে উঠিয়ে নেয় আমায়, চোখ বড় বড় আর লাল লাল করে তাকায় আমার দিকে। তারপর বলে, ছেলেটা কে ছিল? আমি কথা বলতে পারি না, ভয়ে ভেতরটা কাঠ হয়ে যায়, প্রচন্ড তেষ্টা পায় হঠাৎ। আমায় চুপ করে থাকতে দেখি ভাইয়া আরেকবার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয় আমায়। এবার আমি নিজেকে সামলাতে না পেরে গিয়ে পড়ি শক্ত মেঝেতে। পড়ে গিয়ে আমার হাত ছিলে যায়, ঠোঁট কেটে গিয়ে কাটা স্থান থেকে লাল টকটকে রক্ত গড়িয়ে পড়ে। মা দৌড়ে আসে আমার কাছে, আমায় ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ভাইয়া হাঁপাতে হাঁপাতে বলে, সত্যিটা না বললে আমি আজ ওকে মেরেই ফেলবো। বলে ভাইয়া আবার আমার দিকে ছুট নিয়ে আসতে উদ্ধত হয়, কিন্তু ভাইয়াকে মা আসতে দেয় না, বলে, থাম তুই, সব বলছি। মা সবকিছু খুলে বলে ভাইয়ার কাছে। ভাইয়ার রাগ এবার আরো বাড়ে, পাকঘর থেকে দৌড়ে গিয়ে ধারালো বটি নিয়ে আসে সে, আর গর্জন করে বলতে থাকে, তোকে আজ মেরেই ফেলবো আমি, শুয়োর, তোর এত বড় কলিজা, এত বড় নষ্ট তুই। ভাইয়া পাগলের মধ্যে ছুটে আসছে আমার দিকে, তার হাতে উদ্ধত ধারালো বটি, এক কোপ দিলেই শেষ। একটু আগেও আমি ভেবেছিলাম কোনোভাবে মরে যেতে পারলে ভালো হতো, কিন্তু এখন ভয় করছে, মনে হচ্ছে মৃত্যু কঠিন জিনিস। এই মৃত্যুকে
আজরাইল নিজেও প্রচন্ড ভয় পায়। মা চিৎকার করে বলছেন, খবরদার বলছি নেহাল, খবরদার, আর এক পা এদিকে আগালে কিন্তু থাপড়ে তোর দাঁত গুঁড়ো করে ফেলবো, বদমাস। কিন্তু ভাইয়া মাকে ভয় পাচ্ছে না, মার কথা সে কানেও তুলছে না। মা এবার আমায় জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। মারতে যদি হয় আগে মাকে মেরে তারপর আমায় মারতে হবে। ভাইয়া উপায়হীন হয়ে বটিখানা দূরে ছুঁড়ে ফেলল। তারপর দেওয়ালের কাছে গিয়ে নিজের মাথা দেওয়ালের সাথে শক্ত করে ঠুকতে ঠুকতে কান্না ভেজা গলায় গর্জন করতে করতে বলতে লাগলো, তোর মতন এমন লক্ষ্মী একটা মেয়ে কি করে এমন করতে পারে? তুই না ফরহাদ মাস্টারের মেয়ে? লজ্জা করে না তোর? এই মুখ এখনো বাবাকে দেখাস কি করে? মরে যেতে পারিস না নাকি মৃত্যু আসে না তোর কাছে? ভাইয়া কাঁদছে আর দেওয়ালের সাথে মাথা ঠুকছে। মাথা ঠোকার কারণে তার কপাল ফেটে রক্ত বের হচ্ছে, লাল টকটকে রক্ত। দেখলেই ভয় ধরে যায়। আমার চোখ হঠাৎ যায় ভাইয়া যেখানে দাঁড়িয়ে আছে তার ডানের খালি জায়গাটায়। ঠিক ওখানে এসে দাঁড়িয়েছে আমার মৃত বোন। তার দুটো চোখ উপড়ানো, মাথা থ্যাতলানো, গায়ে ক্ষত বিক্ষত, দেখলেই ভয় ধরে। সে এসে কেমন করে তাকিয়ে আছে ভাইয়ার মুখের দিকে। আমি ধমকের গলায় বললাম, আবার এসছিস এখানে? যা বলছি এখান থেকে, যা। ভ্রূণটা বলল, যাব না, মামাকে দেখতে এসেছি। আজ রাতে আমি মামার সাথে থাকবো, সারা রাত মামার মুখে গল্প শুনবো। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আবার। মা আতঙ্কে অস্থির হয়ে উঠে বললেন, এই তোর না, কি হয়েছে তোর? আমি কথা বলতে পারছি না, গোঙাচ্ছি। গোঙাতে গোঙাতে অস্পষ্ট করে বলছি, ও আবার এসেছে, আবার ভাইয়াকে দেখতে এসেছে। মামার মুখের গল্প শুনতে চাই ও। আমার দাঁতের সাথে দাঁত লেগে আসছে, মনে হচ্ছে এক্ষুনি আমি সেন্সলেস হব। ভাইয়া দৌড়ে এলো আমার কাছে। তার ওই রাগ, ক্ষোভ, অভিমান সব মুহূর্তে মাটির সাথে মিশে গেল। সে এসে হাঁটু গেড়ে বসে আমার একটা হাত টেনে নিল তার কোলের উপর। তারপর আমার উপর অনেকখানি ঝুঁকে এসে কান্না ভেজা গলায় ডাকলো, তুর্না, এই তুর্না। আমি আনন্দে আত্মাহারা হয়ে উঠলাম মুহূর্তে। ভাইয়া আমার কাছে এসেছে, আমার হাত ধরে মধুর গলায় ডাকছে আমায়। আমি ভাইয়ার দিকে তাকাতে চাইলাম, তার ডাকের সাড়া দিতে চাইলাম, কিন্তু সম্ভব হলো না। এর আগেই শরীর কাঁপতে লাগলো কেমন। তারপর সেন্সলেস হয়ে গেলাম আমি। চোখ খুললো আমার ঘন্টাখানেক পর। চোখ খুলে দেখি আমি খাটের উপর শুয়ে আছি। মা আমার মাথায় পানি ঢালছে। বাবা খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে, আর ভাইয়া তখনও আমার হাত ধরে বসে আছে আমার দিকে তাকিয়ে। তার চোখ টলমল করছে জলে। আমার চোখের পাতা খুলতে দেখেই সে টপটপ করে চোখ থেকে কয়েক ফোঁটা জল ছেড়ে দিল। তারপর এই কান্নার মাঝেই হেসে ফেললো শব্দহীনভাবে, আর আমার হাতটা আরো শক্ত করে ধরে বলল, এখন কেমন লাগছে তোর না? আমি কান্নামাখা গলায় বললাম, ভালো। ভাইয়া এক হাতে তার চোখ মুছতে মুছতে বলল, আমার উপর রাগ করেছিস খুব না? আমি কেঁদেই ফেললাম এবার শব্দ করে। ভাইয়া আমার চোখ মুছিয়ে দিলেন। আমি ভেজা গলায় বললাম, ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে তখন কিছুই বুঝতে পারিনি। তোদের কারোর কথাই তখন মনে আসেনি। একটা অন্ধ মোহে পড়ে একটা ছেলেকে ভালোভাবে না জেনে না বুঝে এসব করা আমার ঠিক হয়নি। ভাইয়া মৃদু হাসলো, হেসে বলল, ভুল করার পর ভুল যে বুঝতে পারে সে জ্ঞানী মানুষ, আর ভুল বুঝতে পারার পর যে ভুল শুধরে নিতে পারে সে মহৎ মানুষ। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এই জন্য তুই জ্ঞানী মানুষ হিসেবে প্রমাণিত হলি। এখন এক কাজ কর, ভুলটা শুধরে নে। আমি মৃদু হাসলাম, হেসে বললাম, আমি আর কোনোদিন কাউকে সামান্য দুঃখও দিব না, কোনোদিন না। আমি তোমাদের সব কথা মেনে নিব। মা বললেন, তাহলে আজ থেকে কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না এবং তোর অতীতকে চিরতরে ভুলে যেতে হবে। আমি বললাম, ভুলে যাব মা। মা এবার ভাইয়াকে বললেন, নেহাল, তুই আগামীকাল বারোহাট্টা যাবি। ছেলেটাকে গিয়ে দেখে আসবি, ওদের বাড়ি ঘর ফ্যামিলি সব দেখবি। আশপাশের মানুষদের সাথে কথা বলে ছেলের সম্পর্কে তথ্য জোগাড় করবি। সব কিছু ভালো হলে ছেলেকে আসতে বলবি, সাথে মুরব্বীরাও আসবে। ভাইয়া মার কথার পর খানিক সময় চুপ করে রইল। তারপর বলল, তুর্নার বিয়ে হবে না। বাবা মা দুজনেই চমকে উঠলেন। মা খানিক সময় হাঁ করে থেকে সামান্য তুতলে বললেন, মানে কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি তুর্নার বিয়ের সময় হয়নি এখনো, ওর অনেক পড়াশুনো করতে হবে, পড়াশুনো করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর বিয়ে। মা মুখ ভেঙচিয়ে বলল, বিয়ের বয়স এখনো হয়নি তুই বলছিস? ভাইয়া বলল, তাই। মা বলল, তো সে নিজে নিজে যে বিয়ে করলো ওটা কি? বিয়ের বয়স না হলে সে বিয়ে করলো কিভাবে? ভাইয়া খানিক সময় চুপ করে রইল। তারপর বলল, মা, একটু আগে তুর্না কি বলেছিল শুনেছিলে? মা অবাক হয়ে বলল, কি বলেছিল? ও বলেছিল সে ভুল করেছে আর কখনো এমন ভুল করবে না, অর্থাৎ ও যে বিয়ে করেছে এটা তার ভুল, সত্যি সত্যি কোনো বিয়ে নয়।
মা বললেন, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি নেহাল? পাগলের মতো বকছিস? শোন, আজগবি কথাবার্তা বাদ দিয়ে এখন ঘুমোতে যা। কাল সকালে নাস্তা করে তুই ছেলের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবি, বুঝলি? ভাইয়া বলল, বুঝেছি। আগামীকাল 12হাট্টা যাব আমি। মা কপট রাগ দেখিয়ে এখান থেকে উঠে যেতে যেতে বললেন, ঢং হচ্ছে? ঢং? কাল কিংবা পরশু যখন সব জানাজানি হবে তখন কেমন হবে? আর ঢাকায় তো এতক্ষণ ওর সব বন্ধুবান্ধব সহপাঠীরা জেনে গেছে। ওদের সামনে আর কখনো যেতে পারবে ও? নাকি লাজ শরমের জলের সাথে মিশিয়ে খেয়ে ফেলেছে একেবারে? কথাগুলো বলে মা এখান থেকে চলে গেলেন। এবার আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। মার কথাগুলো মিথ্যে নয়। ঢাকায় আমার সাথে যে মেয়েটি হসপিটালে গিয়েছিল সে আমার ভালো বন্ধু নয়। ওর সাথে আমার শুরু থেকেই নানান কিছু নিয়ে অমিল। দিনে অন্তত 3বার করে ওর সাথে ঝগড়া হতো আমার। তবুও বেচারি সেদিন কি মনে করে যে আমায় নিয়ে হসপিটালে গেল তা আল্লাহ ভালো জানে। সে যাই হোক, মোদ্দা কথা হলো আমার দোষ খুঁজে পেয়ে এতক্ষণে বোধহয় সে হোস্টেলে আর ক্যাম্পাসে প্রতিটি মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে। সম্ভবত গত কয়েকদিন হোস্টেল আর ইউনিভার্সিটির হট নিউজ ছিলাম আমি। ভাইয়া আমায় মুখ কালো করে শুয়ে থাকতে দেখে বলল, কি রে, মার কথায় মন খারাপ হয়েছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হুম। ভাইয়া এবার আমার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, তুই আগামী সপ্তাহে আমার সাথে ঢাকায় যাবি, আবার হোস্টেলে উঠবি। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ওরা যে সব জেনে গেছে। ভাইয়া বলল, জেনে গেলে কি হয়েছে? তুই না বললি এটা তোর ভুল? তোর ভুল তুই বুঝতে পেরেছিস এবং তুই এখন ওসব পুরনো ব্যাপার ভুলে যেতে চাস। এটা তোর মহৎ কাজ। আর যারা তোর মহৎ কাজে বাধা দেবে, তোর নামে কুৎসা রটাবে, এটাকে তুই দেখবি কেন? তোর তো পিছন ফিরে তাকাবার সময় নেই। তুই আগে বাড়বি, এগিয়ে যাবি শত্রুদের মুখে চুনকালি মেখে দিয়ে। সবসময় মনে রাখবি তুই ভুল করেছিলি। এই ভুলটাকে যে করেই হোক তোর শোধরাতে হবে। বাবা মা আর ভাইয়ের মুখে হাসি ফোটাতে হবে। আজ যারা তোকে নিয়ে হোস্টেলে আর ইউনিভার্সিটিতে হাসবে, তামাশা করবে, তারাই একদিন তোর সফলতায় নিজে নিজে লজ্জিত হবে। আমি হেসে ফেললাম আনন্দে এবং এক ধরনের চাপা উত্তেজনায়। ভাইয়া বললেন, তবে মনে থাকে যেন সুযোগ একটাই। আবার নতুন কোনো ভুল করা যাবে না এবং অতীতকে কোনোভাবেই টেনে আনা যাবে না সামনে। আমি বললাম, তাই হবে। সকালবেলা মা ভাইয়াকে ডেকে বলল, কিরে, তোর না 12হাট্টা যাওয়ার কথা? ভাইয়া বলল, কাল রাতেই তো বললাম, তোর না এখন বিয়ে করবে না, পড়াশুনো করবে। পড়াশুনো করে কি হবে? জজ ব্যারিস্টার? নাকি আবার আমার মুখ পুড়বে? ভাইয়া এবার মার কাছে গেল। পেছন থেকে মাকে জড়িয়ে ধরে মার আঁচলে মুখ ঘষে বলল, মা, তোমার মেয়েকে অনেক বুঝিয়েছি, সে এখন ম্যাচুয়ার। এখন আর বাচ্চাদের মতো কোনো ভুল করবে না। আর একটা কথা হলো, তুমি যে ওকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছ, বিয়ের পর যদি আবার কোনো সমস্যা হয়, যদি কোনো কারণে ওদের সংসার ভাঙে, এখন তো অহরহ এমন হচ্ছে, ছেলে মেয়ের মধ্যে মিল হচ্ছে না তো ডিভোর্স। কোনোভাবে ছেলে মেয়ের কিংবা মেয়ে ছেলের খারাপ কোনো অতীত শুনে ফেললো, ওকে ডিভোর্স। পুত্রবধূ শ্বশুর শাশুড়ির মতো হয়নি, হয়ে গেল তো ডিভোর্স। তো তোমার মেয়েকে যদি যোগ্য করে না বিয়ে দাও, যদি ওর নিজের কিছু করার যোগ্যতা না থাকে, যদি স্বামীর উপর নির্ভর করে থাকতে হয় তাকে, তবে কোনো কারণে যদি আবার ওদের সংসার ভাঙে, ডিভোর্স হয়, তখন ভাবতে পারো ওর কি হবে? মা এবার চুপ করে যান। বাবা বলেন, নেহাল, এমন করে তো আমরা ভাবিনি বাবা। আমিও মনে মনে বলি, এমন করে তো আমিও কখনো ভাবিনি। ভাইয়া এবার বলেন, পড়াশুনো করে নিজেকে যোগ্য করে তুললে আল্লাহর রহমতে কোনো বিপদ এসে তাকে কাবু করতে পারে না। আজকাল যে মেয়েরা আত্মনির্ভরশীল হচ্ছে, তাদের মতো সুখী আর কেউ নেই। মা, তুমি তোমার মেয়েকে সুখী হওয়ার পথ থেকে দূরে সরিয়ে দিও না। মা বললেন, তোর কথাই যথার্থ, তুই যা বলবি তাই হবে। ভাইয়া বললেন, তাহলে আগামী সপ্তাহেই আমি তূর্ণাকে নিয়ে ঢাকায় যাব। ওর আরও 2 মাস সময় আছে ফাইনাল এক্সামের। 2 মাস পড়াশোনা করতে পারলে ও অনেক ভালো করবে। মা বললেন, তাই যা, আগামী সপ্তাহেই যা। এই সিদ্ধান্তের পরই একটা ভয় ঢুকে গেল আমার মনে। আমি যে আবার হোস্টেলে ফিরবো তখন কেমন হবে? ওরা যখন আমায় শুনিয়ে শুনিয়ে ওসব মন্দ কথা বলবে, তখন আমি সহ্য করতে পারবো তো? আর ইউনিভার্সিটিতেই বা কিভাবে যাব? ছেলেমেয়েরা আঙুল তুলে দেখিয়ে দেখিয়ে বলবে না, এই দেখো প্রস্টিটিউটটা আসছে। শুধু এতটুকু না, এর চেয়ে খারাপ কথাও তো বলতে পারে। তখন সবকিছুই মেনে নিতে পারবো তো? সহ্য করতে পারবো তো সবকিছু? 7-5 চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম বাড়ি থেকে। যাওয়ার সময় মা খুব কাঁদলেন। আমায় জড়িয়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে বললেন, তোকে অনেকেই অনেক কিছু বলবে, তুই চুপচাপ শুনবি, কিন্তু কোনো কথা বলবি না। মনে রাখিস, যে সহ্য করে সেই বড়, যে বলে সে কখনো বড় হতে পারে না।
আমি বললাম, তুমি টেনশন করো না তো একদম মা, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। আমি ঢাকায় যাচ্ছি এখন শুধুমাত্র একটাই উদ্দেশ্যে। এখন থেকে একটাই কাজ, আমার পড়াশুনো করা, নিজের কেরিয়ার গড়া। লোকের মন্দ কথা শোনার সময় আছে নাকি আমার? বাবা দাঁড়িয়েছিলেন একটু তফাতে। আমার এই কথাটা শোনার পর তিনি এগিয়ে এলেন আমার কাছে, এসে আমার একটা হাত মুঠো করে ধরলেন। তারপর সেই হাত তার বুকের কাছে নিয়ে গিয়ে বললেন, আমার মন বলছে মা, তুই বড় হবি, প্রতিষ্ঠিত হবি। হয়তো তোর অনেক বাধা আসবে, ঝড়ঝাপটা পোহাতে হবে, এইসবে দমে গেলে চলবে না। বিপদ কাটিয়ে উঠতে পারলেই মানুষ সফল, উঠতে না পারলে ব্যর্থ। ব্যর্থদের কেউ কখনো মনে রাখে না, এমনকি নিজের পিতামাতাও না। সফলদের সবাই মনে রাখে, তাদের গুণগান গায়, পিতাও পরিচয় দিতে গর্ববোধ করে। এখন গ্রামের সবার কাছে তোর পরিচয় ফারহাদ মাস্টারের মেয়ে। আমি চাই তুই এমন জায়গায় যা, যেন মানুষ আমার পরিচয় বলতে গিয়ে বলে অমুকের বাবা। আমি ভেবেছিলাম আর কাঁদবো না, বাড়ি থেকে শুকনো চোখ নিয়ে যাব। আমি ভেবেছিলাম সেদিন রাতের পর থেকে আমার চোখের সব জল আপনা আপনি শুকিয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার ধারণা ভুল প্রমাণিত হলো। ফাগুনের আধো শীতল হাওয়ায় বাবার বুকে জলের মতো ঝাপটে পড়লাম আমি। বাবা আমায় শক্ত করে জড়িয়ে ধরেছেন তার বুকের ভেতর। আমিও একটা ছোট্ট টুনটুনি পাখির ছানার মতো বাবার পেকে সাদা হওয়া লোমশ বুকের ভেতর লুকিয়ে যেতে লাগলাম, আর কাঁদতে কাঁদতে ভিজিয়ে দিতে লাগলাম বাবার বুকের সাদা সাদা লোমের ক্লান্ত শরীর। বাবাও হয়তো কাঁদছেন ভেতরে ভেতরে। পুরুষরা এমনই, ওরা কাঁদে, ভয়ঙ্কর রকম কাঁদে, কিন্তু কেউ দেখতে পায় না। ওরা মেয়েদের মতো চোখ ভিজিয়ে কাঁদে না, টপটপ করে গাল বাইয়ে জল ফেলে না নিচে। ওরা শব্দ করে কাঁদতে পারে না, ওরা কাঁদে লুকিয়ে চুরিয়ে। ওদের কান্নার শুরু শেষ বুকের ভেতর। আমি শুনতে পাচ্ছি, এখন খুব স্পষ্ট করে শুনতে পাচ্ছি বাবা কাঁদছে। তার বুকের ভেতর কান্নার শব্দ হচ্ছে, জল গড়িয়ে পড়ছে মনের চোখ থেকে। টপ টপ শব্দ হচ্ছে সেই জল গড়িয়ে পড়ার। বাবারা এমন কেন সন্তানকে ভীষণ রকম ভালোবাসে, অথচ তার সন্তান কোনোদিন তা বুঝতেই পারে না। ভাইয়া তাড়া দিল, বলল তোমরা যা শুরু করেছো ট্রেন তো মিস হবে। বাবা আমায় ছেড়ে দিলেন, হাতের পিঠে চুমু এঁকে দিয়ে বললেন, যা মা যা, কাঁদিস না, কেমন, মন খারাপ করিস না কখনো কোনো কিছু নিয়ে। সব সময় ভাগ্যের উপর বিশ্বাস রাখিস, ঠিকমতো নামাজ আদায় করিস। কেউ কোনো কটু কথা বললে তুই উত্তর দিস না সাথে সাথে, তুই বরং এইসব কথা এসে তোর আল্লাহর কাছে বলিস। জায়নামাজে বসে ইচ্ছে মতো কাঁদিস। শোন মা, মানুষের দরবারে কেঁদে কেটে এক সাগর জল ফেলার চেয়ে আল্লাহর দরবারে এক ফোঁটা জল ফেলা বেশি উত্তম। আমি চাই তুই উত্তম কাজটাই করবি। আর জ্ঞানীরা কখনো ভুল করে না, তুই জ্ঞানী মানুষ, দ্বিতীয় ভুল তোর মাধ্যমে কিছুতেই হতে পারে না। আমি বাবাকে কথা দিলাম। বাবার হাত ধরে বললাম, আমি আর ভুল করব না বাবা, ইনশাল্লাহ। ঝকঝক করে ট্রেন ছুটছে, আমি জানালার পাশে বসেছি, ভাইয়া আমার পাশে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তোর না, তোকে অনেক সুন্দর লাগছে, কেমন সুখী সুখী দেখাচ্ছে। আচ্ছা তুই কি মনে মনে খুব আনন্দিত কোনো একটা কারণ নিয়ে? আমি হেসে ফেললাম, বললাম, অফকোর্স আনন্দিত, কারণ আমি তোর মতো এমন লক্ষ্মী একটা ভাই পেয়েছি, এই জন্য। ভাইয়া বলল, খুশি হলাম শুনে। আচ্ছা এখন শোন, ভাইয়ার জন্য তুই কি কি করতে পারিস বলতো? আমি আবার হাসলাম, এবার হাসলাম গাঢ় করে, কিন্তু শব্দহীন। তারপর বললাম, সব কিছু করতে পারি, যা বলিস তাই করব ইনশাআল্লাহ। ভাই হাসলো, হেসে বলল, যদি বলি ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়তে? আমি ঝটপট বলে দিলাম, তাও পারবো। ভাইয়া এবার বলল, এভাবে ঝটপট করে উত্তর দিলে তো হবে না, একটু ভেবে বলতে হবে। চিন্তা ভাবনা না করেই যে কথা বলে সে হলো গর্ধব। তুই জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ অনেক ভেবে চিন্তে কথা বলে। আমি এবার অনেকক্ষণ ধরে ভাবলাম, তারপর বললাম, ভাইয়া আমি জানি কারোর কথায় মরতে যাওয়া বোকামি, কিন্তু তোর প্রতি আমার যে ভালোবাসা আর সম্মান আছে তার জন্য আমি মরতেও কখনো দ্বিধা করব না। ভাইয়া এবার আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, তোর কোনো পরিবর্তন হয়নি, তুই কি করবি জানিস? আমান ফিরে আসলে ওকে আবার অ্যাকসেপ্ট করে বসবি। আমানের নামটা শুনে ঘেন্নায় আমার মুখে থুতু জমে উঠল। জানালা দিয়ে সত্যি সত্যি আমি একদলা থুতু ফেললাম। তারপর বললাম, ভাইয়া এই কুকুরটার নাম আর কখনো আমার সামনে উচ্চারণ করিস না, আমি ওকে একটা কুকুরের চেয়েও বেশি ঘৃণা করি। ভাইয়া হাসলো, হেসে বলল, কিন্তু ও যখন ফিরে আসবে, 10টা মিথ্যে বলে তোকে 7-5 বোঝাবে, তখন তো একেবারে গলে যাবি, দরদ উঠলে উঠবে একেবারে। আমি প্রায় কান্না করে দিলাম। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই ভাইয়া হাতের তালু বাড়িয়ে দিল, কুড়িয়ে নিল আমার চোখের জল, যেন এটা সাধারণ কোনো জল নয়, যেন অমূল্য কোনো রত্ন।